লেকচার 2 তে আমাদের আজকের টপিকটা হচ্ছে সিস্টেম আর সিস্টেম অ্যানালিস্ট। আগের দিন আমরা যে লেকচার 1 বা ইন্ট্রোডাক্টরি লেকচার যেটা আমাদের ছিল সেখানে আমরা অ্যাকচুয়ালি সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন জিনিসটা কি সেটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া, এটার অনেক কিছু সম্পর্কে আমাদের ওখানে ডিটেলস দেওয়া আছে যেটা লেকচার 1 এ। দোজ হু মিসড লেকচার 1 ক্লাসের ভিডিও প্লাস লেকচার শিট সবকিছু দেওয়া আছে, একটু কালেক্ট করে নেবেন। আচ্ছা, সো আজকে আমরা প্রসিড করব সিস্টেম অ্যান্ড সিস্টেম অ্যানালিস্ট এই টপিকের উপরে। সো সিস্টেম অ্যান্ড সিস্টেম অ্যানালিস্ট যেটা, বিফোর going to that analyst part we need to know that system analysis and design এই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে কাজ করতেছে। পুরো জিনিসটা এই যে আমরা সিস্টেম অ্যানালাইসিস আর ডিজাইন করব, আগে অ্যানালিস্টের কাজ বোঝার আগে আমরা বুঝে নেই এখানে অ্যাকচুয়ালি আমরা কি কি জিনিসে ফোকাস করব বা কি কি জিনিস নিয়ে আমরা কাজ করব। সেই জন্য সিস্টেম অ্যানালিসিস আর ডিজাইন হচ্ছে একটা সিস্টেমিক অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করে আমি কি প্রবলেম নিয়ে কাজ করতেছি, আমার প্রবলেমে আমার কি কি অপরচুনিটিস আছে, অর্থাৎ কি কিভাবে আমি আমার সিস্টেমটাকে আরো বেটারমেন্ট করতে পারবো, এই অপরচুনিটিগুলোকে ফাইন্ড আউট করে এবং এটার কিছু অবজেক্টিভ আছে বা কিছু গোল আছে, টাস্ক আছে যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হয় একটা অ্যানালাইসিস বা ডিজাইন আমরা যখন করি তখন। এছাড়া আরো কিছু অ্যানালাইজ করা হয়, যেমন কিভাবে আমি যে সিস্টেমটা বানাচ্ছি সেটার মধ্যে কিভাবে ইনফরমেশন গুলো ফ্লো করবে এবং সেখান থেকে আমি কিভাবে একটা কম্পিউটারাইজড পদ্ধতিতে জিনিসটা সলভ করে একটা বেটার আউটপুট এখান থেকে জেনারেট করতে পারবো। সো দ্য থিং ইজ system analysis basically deal with to find out the problem, to find the opportunity in a system and what are the objective of the system, and also analyze how the information flow through the system and get a better output from the whole system. So এই জিনিসটা actually system analysis and design focus করে থাকে এই পার্টিকুলার জিনিসগুলোর উপরে। সো সিস্টেম যেটা, সিস্টেমটা হচ্ছে গিয়ে একটা কিছু কম্পোনেন্টের একটা সেট, যে কম্পোনেন্টগুলো ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার অ্যান্ড সার্ভ অনলি ওয়ান গোল, অর্থাৎ হোয়াট এভার কম্পোনেন্টস আর ইন দ্যাট সিস্টেম, দ্যাট components will be interrelated with each other and serve a common goal or purpose, যেটা প্রত্যেকটা কম্পোনেন্ট, সাপোজ আমার পুরো সিস্টেমের মধ্যে 10টা 15টা কম্পোনেন্ট আছে, সাবসিস্টেম আছে, all the subsystem, all the components are work to serve one purpose or one goal. এটার জন্য যে মেজর কম্পোনেন্ট গুলো হচ্ছে একটা ইনপুট আউটপুট এবং এটার একটা প্রসেসিং, যেটা এটাই হচ্ছে আমার পুরো সিস্টেমটার একটা কনসেপ্ট। Acha. Types of system, that is we already read in our first lecture, but still I am telling you there are actually 3 type of system we are dealing with: abstract system, physical system, open or closed system. Abstract is the conceptual, অর্থাৎ একটা particular concept এর উপর বেস করে যদি কোনো সিস্টেম বিল্ড আপ হয়, that particular system is called the abstract system. Physical system, that is only you can মানে আপনারা শুধু ব্যাপারটা দেখতে পারবেন, ব্যাপারটা বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন, এটাকে বলছে ফিজিক্যাল সিস্টেম। যেমন যদি বলি আমরা ফিজিক্যালি, যদি ইফ উই স্টার্ট আওয়ার ফিজিক্যাল ক্লাস, দ্যাট ইজ আ ফিজিক্যাল সিস্টেম। আপনারা ক্লাসে আসবেন, আমরা ক্লাস দিব, সো দ্যাট ইজ আ ফিজিক্যাল সিস্টেম। অ্যান্ড দেয়ার ইজ আ ওপেন অ্যান্ড ক্লোজ সিস্টেম। ওপেন সিস্টেম ইউ ক্যান edit it, you can update it. A closed system, there will be a closed system which you cannot update, which you cannot edit, which you cannot deal anything with it. That is called the open and closed system. So these are the 3 basic type of system, that is I already discussed in my first lecture, so I'm not going to detail on it. There are some characteristics of the system. There are some component interrelationships, boundaries, purpose, environment, input, output, interface, and constraints. What are these actually? If we discuss about the characteristic of any particular system, what are these? First thing came as a component. What is component? In a particular system, component is basically the part of the system. Part of the system, or you can call it a subsystem also. Subsystem বলেন বা পার্ট বলেন, যেটাই বলেন, এরা হচ্ছে কি সিস্টেমের কম্পোনেন্ট। এই কম্পোনেন্ট গুলা
কি করবে যে আমার সিস্টেমটাকে পুরোটা বিল্ড আপ করতে সাহায্য করবে। যেমন আমি যদি বলি টুডেস ক্লাস ইজ আ সিস্টেম, today's class is a system and we all are component. I am a component, you students are a component, this Zoom software is a component, these all things are component of today's system. This lecture sheet is a component, everything is a component and everything has a role in this particular system. There we all are playing our roles and this system is working, right? So component basically the parts of the system. Every component maybe have some particular role and when they are playing their role the system is working. Okay, and suppose কোনো একটা পার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, যেমন আমি যদি এখন সাপোজ ক্লাস নেওয়া বন্ধ করে দিই তাহলে যে সিস্টেমটা চলতেছিল সেই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। সাপোজ এখন যদি ইন্টারনেট চলে যায় তাহলে আমার ক্লাসটা বন্ধ হয়ে যাবে। সো এই যে প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা কম্পোনেন্টের একটা রোল আছে, যদি কোনো কারণে কেউ তার রোল থেকে সাপোজ হি ইজ নট প্লেইং ইটস পার্টিকুলার রোল তাহলে পুরো সিস্টেমটা প্রবলেম হবে। ওকে, সো দিস ইজ কম্পোনেন্ট। Then the second characteristic called the interrelationship. Interrelationship means this component are connected with each other. Suppose I'm connected with you student, you are connected with this Zoom software, Zoom software is connected with the internet and we are actually sharing this lecture. So see, everything, every particular component is connected with each other, they are interrelated with each other, and if we are not play our particular role the system is going to break down. Okay, so এই কম্পোনেন্ট গুলো যে শুধু থাকলে হবে এরকম না, কম্পোনেন্ট গুলোর মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ থাকতে হবে এবং ইন্টার রিলেশনশিপের মাধ্যমে সবাই তার পার্টিকুলার রোল গুলাকে প্লে করবে, then they will get the output. Then the system must have a boundary line. What is boundary line? Boundary line means we all have some role, we cannot play more than that. As in today's class I have a role to teach you, I cannot give mark today. Okay, today is only about the class. When I'm taking exam then there is another role, then there is another boundary, another part. Okay, so everything, every part, every system has some boundary, this system will work in this boundary line. Without this is its limit, with out of this limit the system will not work. So system must be designed within a boundary line and this boundary line will separate that particular system from others. এই যে আজকে আমরা ক্লাস নিচ্ছি, সাপোজ যদি এখন আরেকটা ক্লাস থাকে আপনাদের বা হয়তো বা আরেকটা ক্লাস হচ্ছে এই সময়, ওটা কি হচ্ছে, ওটা হয়তো বা অন্য আরেকজন টিচার নিচ্ছে, অন্য স্টুডেন্ট ক্লাস করতেছে, অন্য টপিকে ক্লাস হচ্ছে, সো ওটা তার বাউন্ডারি লাইন, সে তার বাউন্ডারি লাইনের মধ্যে ওখানে আরেকটা সিস্টেম কাজ করতেছে, সেখানে আরেকটা কাজ হচ্ছে, বাট ইন আওয়ার বাউন্ডারি লাইন উই আর ডুইং আওয়ার ক্লাস। ওকে, সো দিস ইজ বাউন্ডারি, এবং প্রত্যেকটা সিস্টেমের কিন্তু অবশ্যই একটা বাউন্ডারি থাকতে হবে, উইদাউট বাউন্ডারি কেউ কোনো কাজ করবে না। দেন নেক্সট ওয়ান ইজ next characteristic is called purpose. In every system there must be some purpose. প্রত্যেকটা সিস্টেমের একটা পারপাস থাকতে হবে। আমি একটা সিস্টেম সাপোজ আই বিল্ড আপ আ সিস্টেম বাট ইট ডোন্ট হ্যাভ এনি পারপাস or it is not serving or it is not maintaining any purpose, then the system is not a ideal system, বিকজ আমি যে সিস্টেমটা নিয়ে কাজ করতেছি এই সিস্টেমের একটা হচ্ছে গিয়ে পারপাস থাকতে হবে। যেমন আজকে আমাদের পারপাসটাকে আমরা লেকচার 2 যেটা সেই লেকচার 2টা কমপ্লিট করব। সো টুডে ইট ইজ আওয়ার পারপাস, উই আর গোইং টু ফিনিশ লেকচার 2। সো এই পারপাস টু serve this purpose we are doing today's class, right? So every system must have a particular purpose and every component, every input output, everyone will do its role to serve that purpose. Next one is environment. Environment is a very important one. Environment, the system will be operate in an environment. যেমন আমি যদি বলি আজকে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে বা কিছু হচ্ছে, এটা হচ্ছে কি আমাদের কি একটু ধরুন সাপোজ ইউনিভার্সিটি এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, সাপোজ আমি কোনো একটা হসপিটাল সিস্টেম বানাইলাম সেটা একটা হসপিটাল এনভায়রনমেন্টের হবে, বা কোনো ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম বানাইলাম, সো ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যাংকিং এনভায়রনমেন্টের হবে।
প্রত্যেকটা সিস্টেমের একটা পার্টিকুলার এনভায়রনমেন্ট থাকবে, সেই এনভায়রনমেন্টের উপর বেস করে পুরো সিস্টেমটা ওয়ার্ক করবে। এনভায়রনমেন্টের বাউন্ডারি থাকবে, এনভায়রনমেন্টের বাউন্ডারি লাইনের মধ্যে কাজ করবে, এনভায়রনমেন্টের কিছু পারপাস থাকবে বা কেন কাজ করতেছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, দ্য এনভায়রনমেন্ট অফ ইউনিভার্সিটি ইনক্লুড দ্য prospective student, foundation, founding agencies and new media. Usually এই পুরো ইউনিভার্সিটি সিস্টেমটা এই বাউন্ডারির মধ্যেই কাজ করবে, এর মধ্যে স্টুডেন্ট নিয়ে কাজ করবে, টিচার নিয়ে কাজ করবে, পড়াশোনা নিয়ে কাজ করবে। সো ইউনিভার্সিটি উইল, দিস এনভায়রনমেন্ট উইল ওয়ার্ক উইদিন দ্য বাউন্ডারি লাইন of that university. Okay, now as the system meets with this environment, that is called the interface. Sorry, যে আমরা যে ইউনিভার্সিটিতে পড়তেছি সেই ইউনিভার্সিটি সিস্টেমটা, সেই এনভায়রনমেন্টটা একটা ইন্টারফেসের উপর কাজ করতেছে। যেমন আপনারা যখন ওয়েবসাইটে লগ ইন করেন তখন আপনাদের একটি স্টুডেন্ট পার্টে আপনারা রেজাল্ট দেখতে পান, ওটা আপনাদের ইন্টারফেস। আমরা যখন রেজাল্ট ইনপুট দেই তখন আমরা আমাদের ইন্টারফেসে ইনপুট দিই। এই যে পুরো এনভায়রনমেন্টটা, দ্য হোল ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট ইজ ওয়ার্কিং অন আ পার্টিকুলার ইন্টারফেস অ্যান্ড মানে এই ইন্টারফেসটার উপর বেস করে আমার সিস্টেমটা বিল্ড আপ করছে। সো ইন্টারফেস ইজ আ পার্ট হুইচ ইজ অ্যাকচুয়ালি কানেক্টেড উইথ দ্য এনভায়রনমেন্ট। আরো কিছু ক্যারেক্টারিস্টিক আছে। লাস্ট ক্যারেক্টারিস্টিক যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে কনস্ট্রেন্টস। কনস্ট্রেন্টস, it is a function basically functioning because it is a limit that can do and how it achieve the purpose within its environment. Some constraints are imposed within a system, others are imposed by the environment. Okay, কনস্ট্রেন্টটা বলা যেটা হচ্ছে এটা এমন একটা ফাংশন যে ফাংশনটাকে আপনাকে লিমিট করে দিচ্ছে যে আপনি কতটুকু করবেন বা আপনার পারপাসটা অ্যাচিভ করতে আপনাকে কতটুকু কাজ করতে হবে। So constant basically it is a function which will decide how much limits you have and how much part of work you have to do to achieve a purpose. So এটা হচ্ছে constant. Constant basically depends on the environment. Environment আমাদেরকে decide করে দেয় যে আমাকে actually কতখানি কাজ করতে হবে। ওই যে বললাম আমার এনভায়রনমেন্ট, আমার যদি ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম সাপোজ I have a work উইদিন দিস, আমাদের যেমন কাজ কি ক্লাস নেওয়া, এক্সাম নেওয়া, আপনাদের রেজাল্ট দেওয়া। আপনাদের কাছে কি পড়াশোনা করা, এক্সাম দেওয়া, তারপর আপনারা যে এক্সাম দেবেন সেটার উপর বেস করে একটা নাম্বার পাবেন। এই যে একটা সিস্টেম গড়ে উঠছে, এই সিস্টেমটা এটুকুই পারপাস সার্ভ করবে, এটুকু পারপাস আপনাকে সে দিবে। তো যার জন্য এটাই হচ্ছে কনস্ট্যান্ট। এছাড়া আর কিছু ইনপুট আউটপুট থাকে, যেমন ইনপুট আউটপুট কি বলবো, ওই যে আপনারা যদি এক্সাম দেন ওটা যে অ্যাজ এ ইনপুট হিসেবে যাচ্ছে, then ওখান থেকে একটা রেজাল্ট জেনারেট হচ্ছে, that is called the output. So there will be some input and output. So these are the characteristic of a particular system. আপনারা যদি একটা সিস্টেমের characteristic, suppose you have a question like discuss about the characteristic of a system, then you are going to discuss about all this with some example. আমি যেমন আপনাদেরকে ডেসক্রাইব করার জন্য কিছু এক্সাম্পল ইউজ করছি। সো আপনাদের এরকম কোশ্চেন আসছে, আপনারা কি করবেন যে এক্সাম্পল দিয়ে আপনার যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে সেই ক্যারেক্টারিস্টিক গুলো ডেসক্রাইব করে দিবেন যে হ্যাঁ এই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকের এক্সাম্পল সাপোজ এইরকম। ওকে, সো এখানে দেখেন একটা ফিগার দেওয়া আছে, ফিগার দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক্যারেক্টারিস্টিক গুলো এটা কাজ করতেছে কিভাবে। এই যে একটা দেখেন সিস্টেমের there is a boundary line of a system. In this boundary line there is a processing unit, there are some control units, and within this you will give some input, you will get output. On the base of your output you will get a feedback also. Okay, so this is basically a system, and you can see, as you can see in the figure, there is a boundary line of a system. প্রত্যেকটা সিস্টেমের একটা বাউন্ডারি লাইন অবশ্যই থাকবে। আচ্ছা, এখানে আমরা একটা নতুন ওয়ার্ড দেখলাম, the word is basically feedback. What is feedback? Feedback is a very important when you are building up a system. Feedback could be two types, negative feedback or positive feedback. Negative feedback is basically the feedback which you will get
when you need to do some correction in your system, আপনার সিস্টেমে যদি কোনো প্রবলেম থাকে বা যে সিস্টেমটা আপনি বিল্ড আপ করছেন হয়তো বা সেটা আপনার পারপাসটাকে সার্ভ করে দিচ্ছে না, তখন আপনার সিস্টেমের জন্য কিছু নেগেটিভ ফিডব্যাক আসবে। নেগেটিভ ফিডব্যাক, when you get the negative feedback, it will transfer to the control, and the control system will solve it and get it again to the output. আপনারা এখানে দেখেন ফিডব্যাকে যদি নেগেটিভ ফিডব্যাক আসে তাহলে কি হবে, দেন এগেন এটা কন্ট্রোল ইউনিটের কাছে যাবে, কন্ট্রোল ইউনিট এটাকে প্রসেস করবে, প্রসেস করে কারেকশন যেটা থাকবে সেটা কারেক্ট করে আউটপুটের কাছে পাঠিয়ে দিবে। সো নেগেটিভ ফিডব্যাক বেসিক্যালি it helps to maintain the system within a critical situation and help us to get a better performance and give back to the control unit. এটাই হচ্ছে আপনার নেগেটিভ ফিডব্যাকের কাজ। আর যদি in case negative feedback is corrected and you will get a positive feedback, then your work is done. মানে আপনার কাজ করতে করতে যখন আপনি একটা পজিটিভ ফিডব্যাক পেয়ে যাবেন এবং সেখান থেকে মানে সেখানে মানে বোঝা যাবে যে আপনার পারপাসটা সার্ভ হয়ে গেছে, আপনার সিস্টেমটা রেডি টু সার্ভ। ওকে, সো while doing a system, feedback is a very important part. There could be a negative feedback, there could be a positive feedback. Okay, so next আমাদের আজকে যে আরেকটা টপিক ছিল সেই টপিকটা ছিল অ্যানালিস্ট। As we are dealing with the system analysis and design, we need an analyst who will analyze the whole system and give the feedback, give his view, and who are going to control it. The person who is controlling it is called the analyst. So system analysts are the key individual of a system development process. A system analysis studied the problem and need an organization to determine how people, data, process, communication, information technology can best accomplish, improve for the business. So system analysis এমন একটা কি ইন্ডিভিজুয়াল যে বেসিক্যালি আমার পুরো সিস্টেমটাকে অ্যানালাইসিস করবে, ডিজাইন করবে এবং পুরো জিনিসটার জন্য যেসব পিপল, ডাটা, কমিউনিকেশন বলেন, ইনফরমেশন বলেন, এগুলো যে কাজ করবে তাদেরকে হেল্প করবে টু ডু আ ইমপ্রুভ জব, টু ডু আ বেটার জব। The organization most responsible for the analysis and design of the information system. So basically analyst এর কাজ হচ্ছে অ্যানালাইসিস করা এবং আমার ইনফরমেশনটাকে ডিজাইন করে দেওয়া, সেটার জন্য কিন্তু বেসিক্যালি সবাইকে কন্ট্রোল করে সিস্টেম অ্যানালিস্ট। সো সিস্টেম অ্যানালিস্ট এখানে একটা বেসিক ডেফিনিশন দেওয়া আছে। what are the reasons system analysts are responsible for, মানে তাদের রেসপন্সিবিলিটিটা কি, তারা কিসের জন্য আমার রেসপন্সিবিলিটি থাকে, সেটা হচ্ছে গিয়ে the efficient capture of data from its business source. First you need to know how you are going to do what you are going to ডিজাইন or what you are going to build up. সো এটার জন্য কি হবে, আপনি যে বিজনেস সোর্স বা যে পার্টিকুলার বিজনেসের জন্য যে সিস্টেমটা বিল্ড আপ করতেছেন সেখান থেকে ডাটা কালেক্ট করা। Then second task এখানে বলা হচ্ছে the flow of the data to the computer. As we are building up a system for computerization, so we need to know the flow of the data of the computer, then processing and storage of the data by computer, and the flow of useful and timely information back for the business and to its people. So system analysis এ এখানে বেসিক টাস্ক দেওয়া আছে, ডাটা কালেকশন করা, ডাটা কম্পিউটারে সেভ করা এবং সেই ডাটাগুলো যাতে টাইমলি এবং ইউজফুলি আমার পিপল এবং যারা বিল্ড আপের সাথে জড়িত তাদেরকে ঠিক টাইম মতো পৌঁছায় দেওয়া এবং তাদেরকে সেই জিনিসটা সার্ভ করা, এটাই হচ্ছে সিস্টেম অ্যানালিসিসের বেসিক রেসপন্সিবিলিটি। মানে অনেক রেসপন্সিবিলিটি আছে, দিস আর দ্য বেসিক রেসপন্সিবিলিটি অফ আ সিস্টেম অ্যানালিস্ট। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি, সিস্টেম অ্যানালিসিসে কিছু স্কিল থাকা লাগবে। সিস্টেম অ্যানালিসিস মাস্ট হ্যাভ সাম স্কিলস। ফার্স্ট he needs some analytical skill. Analytical skill বলতে কি বোঝাচ্ছে, যে তাকে যে অর্গানাইজেশনটা বা যে সিস্টেমটা বিল্ড আপ করছে সেটা বোঝার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। দেন যে প্রবলেমগুলো আসবে সেই প্রবলেমগুলোকে সলভ করার স্কিল থাকতে হবে। দেন সিস্টেম সম্পর্কে
বোঝার এবং সেই সম্পর্কে ডিসিশন নেওয়ার মতন একটা এবিলিটি থাকতে হবে, ঠিক আছে? সো দিস আর দ্য কল অ্যানালিটিক্যাল স্কিল। সিস্টেম অ্যানালিসিস মাস্ট হ্যাভ সাম অ্যানালিটিক্যাল স্কিল টু আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানাইজেশন, problem solving skill and system thinking. So this is called the analytical skill, and he must have some technical skill also. What is technical? যে আমি যেই টেকনোলজি বা যেই জিনিসটার উপর বেস করে বানাইতেছি সেটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। যেমন সাপোজ আমি একটা জাভা প্রজেক্ট বানাচ্ছি, সো আমাকে অবশ্যই জাভা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমার যদি আইডিয়া না থাকে তাহলে যে আমার ডেভেলপার সে কিছু একটা বানায় আমাকে বুঝাই দিবে, তখন আমি কি হব? আমি একজন পারফেক্ট সিস্টেম অ্যানালিস্ট হতে পারবো না। আমাকে তার কথাটা বোঝার জন্য আমার ওই টেকনোলজিটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি আমার আইডিয়া না থাকে তাহলে আমি তাকে কিভাবে গাইড করব বা তাকে কিভাবে আমি কাজটা তাকে দিয়ে করাবো? সো আমার তাকে দিয়ে কাজ করানোর জন্য অবশ্যই আমাকে কাজটা সম্পর্কে আইডিয়া, নট দ্য হোল আইডিয়া, বাট he need to have some basic idea about that particular technology which I am going to use for my system. Okay, suppose C++ এ পড়তেছে বা .NET এ পড়তেছে, whatever technology he is using, the system analysis must have idea on that particular technology. Okay, so these are the two skill a system analysis must have: analytical skill and technical skill. Okay, then let's move forward. There are more skill a system analyst need to have. If you want to be a successful system analyst, then you must have some managerial skill. Managerial skill, as you are the manager person and you have to control everyone who are involved in this system, so you need to have some managerial skill. আপনি যেহেতু পুরো সিস্টেমটার জন্য একজন পার্সন, একজন যে রেসপন্সিবল পার্সন, সো আপনাকে সবাইকে ম্যানেজ করার মতন একটা ক্ষমতা থাকতে হবে। আপনি প্রজেক্টটা ম্যানেজ করার মতন, রিসোর্স ম্যানেজ করার মতো, কোনো রিস্ক, সাপোজ কোনো থ্রেট আসলো, কোনো প্রবলেম হইলো, সো এই জিনিসগুলো সলভ করার জন্য আপনাকে কিছু ম্যানেজেরিয়াল স্কিল, ইউ নিড টু হ্যাভ সাম ম্যানেজেরিয়াল স্কিল। Then you need some interpersonal skill. What are the interpersonal skill? The skill you must have in you, like you must have some written and oral communication skill. Communication skill is a very important one. এটা একটা ইন্টারপার্সোনাল স্কিল যেটা প্রত্যেকটা পার্সনের থাকা উচিত, বাট একটা ম্যানেজেরিয়াল পার্সন বা সিস্টেম অ্যানালিস্টে অবশ্যই থাকা উচিত যে সে কমিউনিকেট করতে পারে। সাপোজ তার টিমে আরো 10 জন মেম্বার আছে, সে 10 জনের সাথে কমিউনিকেশন করতেছে। কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ দেয়ার ইজ নো কমিউনিকেশন বিটুইন দ্য হোল টিম, দ্য সিস্টেম ক্যানট বি বেটার। ওকে, সো সিস্টেমটাকে বেটারমেন্টের জন্য অবশ্যই আপনাকে কমিউনিকেশন রাখতে হবে। সো দিস কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমিউনিকেশন কুড বি রিটেন, কমিউনিকেশন কুড বি ওরাল। ওকে, and there you need another interpersonal skill that is called help your work with end user as well as other system analysts and the program. End user, front user, those who are common user, অনেক ধরনের person who are connected with the whole system, so you need to help them. ওকে, আমি যেটা আগে আপনাদেরকে বলছি, এখানে যেমন অ্যানালিটিক্যাল আর টেকনিক্যাল স্কিলটা থাকতে হবে, যে আপনি পুরো সিস্টেমটা সম্পর্কে আপনার আইডিয়া আছে কিভাবে করে। সো এই আইডিয়া থেকে আপনি কি করবেন, ফ্রম এন্ড ইউজার টু ফ্রন্ট ইউজার, এভরিওয়ান ইউ নিড টু হেল্প দেম। কখনো তারা যদি কোনো প্রবলেমে পড়ে বা তাদের যদি কোনো কোয়ারিজ থাকে, ইউ মাস্ট হ্যাভ দ্যাট এবিলিটি টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন। সো দিস ইজ আ ইন্টারপার্সোনাল স্কিল। সব সময় যে সেই টেকনোলজিটা সম্পর্কে আইডিয়া থাকবে এরকম না। দেখাচ্ছে এই যে আমি আপনাদের ক্লাস নিতেছি, আমারও যে সব সম্পর্কে আইডিয়া আছে এমন না, কিন্তু আমি যদি আপনাদেরকে কোনো কোশ্চেন আসে বা কোনো কোয়ারিজ থাকে, I will try my best to answer your question. It's not like that I know everything. আমিও অনেক কিছু জানি না, আপনারা অনেকে হয়তো আমার থেকে বেটার জানেন। সো কি, আমি যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে আমি আপনাদের হেল্প করব টু অ্যান্সার দ্যাট কোশ্চেন। সো এন্ড ইউজার হোক, ফ্রন্ট ইউজার হোক, আদার ইউজার হোক, অ্যানালিস্ট হোক, প্রোগ্রামার হোক, সিস্টেম অ্যানালিসিস মাস্ট হেল্প এভরিওয়ান থ্রুআউট দেয়ার ওয়ার্ক। তাদের ওয়ার্কের সাথে হেল্প করতে হবে, এটা হচ্ছে একটা ইন্টারপার্সোনাল স্কিল। আর এটা আছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি মিনস ইউ মাস্ট হ্যাভ দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট দ্য আইডিয়া অ্যান্ড চেঞ্জেস।
অনেক সময় অনেক ম্যানেজার বা অনেকে দেখবেন যে তার কোনো একটা আইডিয়া আছে বা তার কোনো একটা কিছু আছে, সে ওই আইডিয়াটার জন্য কি করে, সে তার যে আইডিয়াটা আছে সেটা থেকে সে বের হতে চায় না। সে কি করে, না আমার এই আইডিয়াটা আছে এইটাই কাজ করতে হবে। বাট অনেক সময় দেখা যায় যে এটা অর্গানাইজেশনের জন্য বা একটা সিস্টেমের জন্য খুব একটা বেটার কোনো কিছু না। বাট ইফ ইউ আর ওপেন টু অ্যাডাপ্ট নিউ আইডিয়াস, অ্যাডাপ্ট নিউ টেকনোলজিস, দ্যাট ইজ আ বেটার ফর আওয়ার সিস্টেম। আপনি যদি ফ্লেক্সিবল থাকেন যে অন্যের আইডিয়া, হ্যাঁ ওর আইডিয়াটা বেটার হতে পারে বা এই টেকনোলজি ইউজ করলে আরো বেটার রেজাল্ট হতে পারে। সো ইউ নিড টু বি ফ্লেক্সিবল when you are a system analyst to adapt new idea, to adapt the changes. So these are the skills if you want to be a successful analyst. If you want to be a successful analyst, you must have these skills: managerial skills, interpersonal skills, flexibility. These things you must have. Okay. Next is skills required by the system analyst. এছাড়া আরো কিছু স্কিল থাকা লাগবে। দেখেন আমি প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা করে দিয়েছি। So when you get the question, read the question carefully. This is, if you want to be a successful analyst, these are the skills. If you want to be these are the skill for the success, skill of a successful analyst. এখানে আরো কিছু স্কিল আছে, এগুলো হচ্ছে যদি আপনি সাকসেসফুল, if you want to be a successful system analyst, and these are the basic skills that is required for a system analyst. ওগুলো হচ্ছে আপনি যদি সাকসেসফুল হইতে চান তাহলে ওগুলো আপনাকে অবশ্যই থাকতে পারবে। বাট আপনাকে before going to be successful, you need to have some basic skills for the system analyst. Suppose you must have a working knowledge of information technology. আপনাকে ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, কম্পিউটার প্রোগ্রামের আইডিয়া থাকতে হবে, বেসিক বিজনেস নলেজ থাকতে হবে, দেন প্রবলেম সলভিং স্কিল, then interpersonal communication skill, interpersonal relationship skill, flexibility, character and ethics, system analysis and design skill. So these are the skills you need to be first have if you want to be a system analyst. Successful হইতে গেলে আগে যেগুলো বলছো ওগুলো তো অবশ্যই থাকতে হবে। আর যদি আপনি সিস্টেম অ্যানালিস্ট হতে চান কখনো, সিস্টেম অ্যানালিস্ট ইজ এ ভেরি গুড জব পজিশন নাও। অনেকে এখন সিস্টেম অ্যানালিস্ট, কারণ সিস্টেম অ্যানালিস্ট হলে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট আছে, আপনাকে কোডিং করতে হয় না, কোডিং সম্পর্কে আইডিয়া থাকলে হয়। সো কোডিং করতে হয় না, সো এখন অনেকেই সিস্টেম অ্যানালিস্ট হতে চায়। বাট সিস্টেম অ্যানালিস্ট হতে গেলে you must have some these skills, যে আপনাকে at least you need to have some basic idea about the technology, programming, business skill, problem solving skill, communication skill, relationship skill, flexibility, ethics, and designing and analysis skill. These skills you must have to be a system analyst. But if you want to be successful, তখন এই যে এই স্কিলগুলো আসতেছে, এই স্কিলগুলোতে তখন আপনাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে এবং আপনার মধ্যে আরো বেশি অ্যাডাপশন করতে হবে। দেন you may be a good successful system analyst. Okay. এখানে দেখেন একটা সিস্টেম অ্যানালিসিসের একটা ফিগার দেওয়া আছে। সো আর সিস্টেম অ্যানালিস্ট যদি আমি একটা বলি, what are these system analysis? System analysis must have to communicate with the users, with the committee, with the information technology যে related যে person, with that person, with the application programmer, with the network administrator, with the interface design expert, database administrator, and the system owner who is actually own the system. You have a system analyst must have to communicate with all these people. So see, a system analyst have a কি বলবো various role, তার অনেকগুলো রোল আছে। সে দেখেন পার্টিকুলারলি কোনো একটা স্পেসিফিক টপিকে সে কাজ করতেছে না, হি ইজ ওয়ার্কিং অন মেনি টপিকস এন্ড হি হ্যাজ টু কমিউনিকেট উইথ মেনি পিপল, different types of people, different parts of people. So that you must have this knowledge. When you are communicating with a programmer, you need to know about the program. When you are communicating with a network administrator, then you have the idea of network administrator. এটার জন্য এমন না যে আপনাকে পুরো ভালো মতন আইডিয়া থাকতে হবে, এমন না, বেসিক আইডিয়া দিয়েও আপনি কমিউনিকেট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু বাট আপনাকে এই নলেজ গুলো অবশ্যই থাকতে হবে। এন্ড ইউ মাস্ট কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে হবে, সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেট উইথ এভরিওয়ান। ওকে,
সো এছাড়া এখানে সিস্টেম অ্যানালিসিস আর ডিজাইনের ডেফিনেশন গুলো দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট লেকচারে দেওয়া আছে, সেজন্য আমি আর রিপিট করলাম না, আপনারা পড়ে নিন। সো এই পার্টিকুলার লেকচার 2-তে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে সিস্টেম অ্যানালিসিস, সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক দেখলাম, এবং সিস্টেম অ্যানালিস্ট কি, তাকে কি স্কিল থাকা লাগবে, ইফ ইউ ওয়ান্ট টু বি আ সাকসেসফুল সিস্টেম অ্যানালিস্ট, হোয়াট আর দি স্কিলস ইউ মাস্ট হ্যাভ। সো উই get this idea from this lecture. Do you have any question regarding today's lecture? কোনো কোশ্চেন আছে, কোনো কোয়ারিজ আছে, কোনো কিছু থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কিছু আছে?